আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তবে ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে একটু বলতে চাই, সেটা হলো বর্তমানে করোনা ভাইরাস যেভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তোমরা অবশ্যই এই সময়টুকু বাসায় নিরাপদে থাকবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বর্তমান স্বাস্থ্য অধিদপ্তর যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা তোমরা মেনে চলার চেষ্টা করবে। তোমাদের জন্য, তোমার পরিবারের জন্য এবং তোমার প্রতিবেশীর জন্য তোমরা এইগুলো মেনে চলবে। তাহলে চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজকের পাঠ নবম ও দশম শ্রেণী। আমি শুধু বলতে চাই নবম ও দশম শ্রেণী এই কারণে এখানে এসেছে যে আজকের এই পাঠ নবম এবং দশম শ্রেণী উভয়েরই কাজে লাগবে। ব্যবসা উদ্যোগ, চতুর্থ অধ্যায়, মালিকানা ভিত্তিতে ব্যবসা। আজকে আমরা মালিকানা ভিত্তিতে ব্যবসা নিয়ে আলোচনা করব। মালিকানা ভিত্তিতে ব্যবসা। আমরা মূল পাঠে যাওয়ার আগে একটু মালিকানা ভিত্তিতে ব্যবসা সম্পর্কে একটু বলি। সেটা হলো, অবশ্যই আমরা যে ব্যবসা পরিচালনা করি বা ব্যবসা করি, এটার প্রথম উদ্দেশ্যই হলো আমাদের মুনাফা অর্জন। মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষ বিভিন্ন রকমের ব্যবসা করে থাকে। তবে সময়ের তারতম্য অনুযায়ী ব্যবসার আকার, আকৃতি, প্রকৃতি, গঠন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় মালিকানা ভিত্তিতে ব্যবসাকে 5টি ভাগে ভাগ করেছে। আমরা সেই 5টি ভাগ দেখে নেব। প্রথমটি হলো এক মালিকানা ব্যবসা, এরপরে হলো অংশীদারি ব্যবসা, তৃতীয় যৌথ মূলধনী ব্যবসা, চতুর্থ সমবায় সমিতি, পঞ্চম রাষ্ট্রীয় ব্যবসা। আমরা আজকে তোমাদেরকে আমি এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসা এই দুইটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে আসো কি আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে এক মালিকানা ব্যবসা কি তা বলতে পারবে, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে, এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে পারবে, এরপরে অংশীদারি ব্যবসা কি তা বলতে পারবে, অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, অংশীদারদের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি। ছবিতে কি দেখা যাচ্ছে? তাহলে আমরা বুঝতে পারছি যে একটি কাঁচামালের দোকান। এই ধরনের ব্যবসায় সাধারণত কতজন মালিক থাকে? একজন। একজন দ্বারা পরিচালিত ব্যবসাকে কি ধরনের ব্যবসা বলা হয়? হ্যাঁ, তোমরা ঠিকই বলতে পারছো, এক মালিকানা ব্যবসা। আমাদের আজকের পাঠ এক মালিকানা ব্যবসা। আমি এখন তোমাদেরকে কয়েকটি ছবি দেখাবো। তোমরা সেই ছবিতে ঠিক করে দেখবে ছবিতে কি কি দেখা যাচ্ছে, তারপর তোমরা হয়তো খাতায় লিখতে পারবে। প্রথম ছবিতে
কি দেখতে পাচ্ছ? সবজির দোকান, পানের দোকান, এবং এই দুইটা দোকানই কি ব্যবসা? এক মালিকানা ব্যবসা। তাহলে আমরা জানবো এক মালিকানা ব্যবসা কি। এক মালিকানা ব্যবসা মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে কোনো ব্যবসা গঠন ও পরিচালনা করে এবং উক্ত ব্যবসায়ে অর্জিত সকল লাভ নিয়ে নিজে ভোগ করে বা ক্ষতি হলে নিজেই তা বহন করে, তখন তাকে এক মালিকানা ব্যবসা বলে। আমি যদি তোমাদেরকে সহজ ভাষায় বলতে চাই, তাহলে এক মালিকানা ব্যবসার মালিক একজন, মূলধন সে নিজে গঠন করবে, ব্যবসা পরিচালনা নিজে করবে, লাভ হলে নিজেই বহন করবে, ক্ষতি হলে নিজেই বহন করবে। তাহলে এই ব্যবসাটাকেই বলা হয় এক মালিকানা ব্যবসা। আমরা দেখিনি এক মালিকানা ব্যবসায়ের গঠন কিরকম হতে হয়। এর গঠন হবে সহজ গঠন, স্বল্প মূলধন, ছোট আয়তন, ঝুঁকি কম, দায় অসীম এবং স্থায়িত্ব একক। আমি যদি তোমাদেরকে বলতে চাই এক মালিকানা ব্যবসার সহজ গঠন একদম সহজ হবে, কোনো আইন কানুনের বেড়াজালে পড়বে না। মূলধন অল্প, যেহেতু অল্প ছোট ব্যবসা, এর জন্য টাকার পরিমাণও অল্প। এই যদি আমরা বলি ছোট আয়তন, বেশি বড় আয়তনে হবে না, ছোট আকৃতি, আমরা যেটা পায়ের দোকান দেখেছি একদম ছোটর মধ্যে। ঝুঁকি একদমই কম এক মালিকানা ব্যবসা। এর জন্য আমাদের অসংখ্য লোক এই এক মালিকানা ব্যবসা করে থাকেন, কারণ ঝুঁকিটা কম। দায় অসীম, দায় দায়িত্ব নেই, কারো কাছে জবাবদিহিতা করতে হয় না, অসীম দায়। স্থায়িত্ব একক, স্থায়িত্ব যখন মনে চললো যে লাভ হচ্ছে না, বন্ধ করে দিতে পারে। তাহলে এক মালিকানা ব্যবসায় আমরা কিছু জিনিস দেখে নিলাম। আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলবো, সেটা হলো যে আমরা সকলেই কিছু কমন ব্যবসা সম্পর্কে আমরা জানি, কমন যেগুলো আমরা সবাই জানি। কি কমন? বিশ্বের প্রাচীনতম সংগঠন, মুদি দোকান, সবজির দোকান, চায়ের দোকান, বিউটি পার্লার, আমরা এগুলো সম্পর্কে কমন, আমরা সবাই জানি এক মালিকানা ব্যবসা এগুলো। আমি আরো কিছু ছবি তোমাদের দেখাচ্ছি। বলো, চায়ের দোকান দ্বিতীয় ছবিতে, চালের দোকান তৃতীয় ছবিতে, সবজির দোকান এবং চতুর্থ বই বিক্রেতা। এবং এগুলো সব হচ্ছে এক মালিকানা ব্যবসা। আরো কিছু ছবি দেখো, এই ছবিটা দেখো, তারপরে ছবিটা দেখো, এরপরে ছবি দেখছো, ছবি দেখবে এবং বোঝার চেষ্টা করবে কি দেখানো হচ্ছে। সবগুলো ছবি দেখালাম। চিত্রগুলো দেখে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রগুলোর নাম লিখো এবং আরো 5টি ক্ষেত্র চিহ্নিত করো। তাহলে ছবিগুলো তোমরা একদম তাড়াতাড়ি করে লিখে নাও কি দেখিয়েছি এবং আরো 5টি ক্ষেত্র চিহ্নিত করো। আমি অল্প একটু সময় দিচ্ছি তোমাদেরকে। তাহলে অবশ্যই তোমরা আমার মনে হয় লিখতে পারছো। এটা হলো ফুলের দোকান, মাটির দোকান, চায়ের দোকান, মাটির হাড়ি বিক্রি করছে দোকান, চালের দোকান, কুটির শিল্প, মাটির কারুকাজ করছেন এক মালিকানা ব্যবসা, এটা সবজির দোকান এবং সেলাই মেশিনের দোকান। তাহলে আমরা ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য সমূহ। আমাদের বৈশিষ্ট্যের প্রথমটি হলো একক মালিক, স্বল্প মূলধন, সীমিত আয়তন, সরকারি বাধা নিষেধ মুক্ত, একক ঝুঁকি, সহজ গঠন, অসীম দায়, পৃথক সত্তাহীন,
নমনীয়তা, অনিশ্চিত স্থায়িত্ব। তাহলে আমরা দেখতে পেলাম যে একক মালিক, একটু আগে আলোচনা করেছি, একক মালিক, স্বল্প মূলধন, সীমিত আয়তন, সরকারি বাধা নিষেধ মুক্ত, একক ঝুঁকি, সহজ গঠন, অসীম দায়, পৃথক সত্তাহীন, নমনীয়তা, অনিশ্চয়তা, এগুলো সবই হলো বৈশিষ্ট্য। তবে আমরা একটু বিস্তারিত একটু জেনে নিই। প্রথমটি হলো এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যের মধ্যে, এক মালিকানা ব্যবসায়ের মালিক সবসময় একজন ব্যক্তি, যিনি নিজ উদ্যোগে পুঁজির সংস্থান করে ব্যবসা পরিচালনা করেন ও ঝুঁকি বহন করেন। এরপরে হচ্ছে স্বল্প মূলধন নিয়ে এ জাতীয় ব্যবসায় গঠন করা যায়। মালিক নিজেই এই মূলধন যোগান দেন অথবা ব্যাংক থেকে ঋণ নেন। এক মালিকানা ব্যবসার ক্ষুদ্র আকারের হয়ে থাকে, মূলধনের স্বল্পতা ও একজন ব্যক্তি থাকে, তাই এর মালিক ছোট হয়। আরো কিছু দেখাচ্ছি এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য। তার মধ্যে এই জাতীয় ব্যবসায়ের গঠন বেশ সহজ, আইনগত ঝামেলা না থাকায় যে কেউ ইচ্ছে করলেও উদ্যোগ নিলে এ ব্যবসায় শুরু করতে পারেন। এক মালিকানা ব্যবসায়ের সকল ঝুঁকি মালিককে এককভাবে বহন করতে হয়। সকল দায় দায়িত্ব মালিকের, ফলে তার দায় অসীম। সম্পত্তি বিক্রি করে দায় দিতে হয়। আমি তোমাদেরকে একটু আগেই এগুলো নিয়ে বলেছি, হয়তো নিজের ভাষায় বলেছি, এখন এটা আমাদের যে ভাষা আছে সেগুলো দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। এবং আমার পিছনের কথার সাথে এই কথা অবশ্যই মিলে যাচ্ছে এবং তোমরা, আমি মনে করছি যে বহুত উপকৃত হচ্ছ। আমরা আরেকটু সামনে দেখে নিই। এক মালিকানার ব্যবসার বৈশিষ্ট্য আরো কিছু। আইনের চোখে পৃথক কোনো সত্তা নেই, মালিক ও ব্যবসায় অভিন্ন। লাভের সকল অংশ একা মালিক ভোগ করেন, আবার লোকসানও এককভাবে বহন করতে হয়। স্থায়িত্ব মালিকের ইচ্ছার উপর নির্ভরশীল, ব্যবসায় চালু বা বন্ধ রাখা তার উপর নির্ভর করে। তাহলে আমরা এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য আমরা জেনে গেলাম। আমরা এখান থেকে জানতে পারলাম এক মালিকানা ব্যবসায় কি, এক মালিকানা ব্যবসায়ের যে বৈশিষ্ট্য সেটা আমরা এখান থেকে জানলাম এবং এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রগুলো আমরা এখান থেকে জানলাম। তাহলে এক মালিকানা ব্যবসা সম্পর্কে হয়তো আমাদের ধারণা এসে গেছে। এখন আমি তোমাদেরকে আমাদের আজকের পাঠের দ্বিতীয় অংশ নিয়ে যাব, যেটা হলো অংশীদারি ব্যবসা। তাহলে অংশীদারি ব্যবসায় আমরা আলোচনা করব। আমরা এখন জানব অংশীদারি ব্যবসা কি। অংশীদারি ব্যবসা বাংলাদেশে প্রচলিত 1932 সালের অংশীদারি আইনের 4 নং ধারা মতে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে ব্যক্তিবর্গের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ককে অংশীদারি ব্যবসায় বলে। তাহলে আমরা অবশ্যই জানতে পারলাম যে অংশীদারি ব্যবসায় সম্পর্কে। তাহলে আমি তোমাদেরকে একটু সংখ্যাটা বলতে চাই, সেটা হলো যে অংশীদারি ব্যবসায়ের সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন হতে পারে অংশীদারি ব্যবসা। আমরা এখন জানবো অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটি হলো আইনগত ঝামেলা না থাকায় অংশীদারি ব্যবসায়ের গঠন ও বেশ সহজ। কারণ সহজ এই অর্থে, এখানে চুক্তি সম্পাদনের জন্য যোগ্য একাধিক ব্যক্তি মৌখিক বা লিখিত চুক্তির মাধ্যমে এই ব্যবসায় শুরু করতে পারে এবং এই ব্যবসাটা অবশ্যই মনে রাখতে হবে, আমাদের সংখ্যাটা হলো যে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন।
যেটা অংশীদারের বেলায় এসেছে। তবে একটু পরিবর্তন হলো, যদি ব্যাংকিং সংক্রান্ত হয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু 2 জন থেকে সর্বোচ্চ 10 জন হতে পারে। আমরা দ্বিতীয়টি জানি, অংশীদারদের মধ্যে চুক্তি, সম্পাদিত চুক্তি অংশীদারি ব্যবসার ভিত্তি হিসেবে কাজ করে। অবশ্যই অংশীদারি ব্যবসার মধ্যে চুক্তি ছাড়া কোনো কিছু হবে না। মৌখিক চুক্তি হতে পারে, লিখিত চুক্তি হতে পারে, সেই কারণে চুক্তি অংশীদারি ব্যবসার দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয়টি আমরা জেনে নিই, এই ব্যবসায়ের অংশীদারগণ চুক্তিতে বর্ণিত নিয়ম অনুযায়ী মূলধন সরবরাহ করে থাকে। আমি এখানে বলতে চাই, চুক্তিতে যেভাবে দেওয়া আছে লাভের অংশটুকু কিভাবে বন্টন হবে সেটাও দেওয়া থাকে। সেই লাভের অংশটুকু সে যে যার মতো চুক্তি অনুযায়ী নিবে, এবং যদি কোনো কারণে এই ব্যবসাটা দেউলিয়া হয় তাহলে এখানে সকলকেই বহন করতে হবে, সকলেই সেই লসটা, ক্ষতিটা নির্বাহ করার জন্য যার যার পক্ষ থেকে কাজ করতে হবে, যদিও এটা যার যার ইচ্ছার উপর নির্ভরশীল। আমরা চতুর্থটা জানছি, পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তি করে এই ব্যবসা করে ওঠে। অবশ্যই ব্যবসা করতে গেলে একজন আরেকজনকে বিশ্বাস করতে হবে, আর অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একে অপরের সাথে বিশ্বাস অবশ্যই রাখতে হবে, তাহলে ব্যবসায় সামনের দিকে এগিয়ে যাবে। 5 নম্বর হলো, অংশীদারি ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক নয়। এই কারণে যে সকল অংশীদার ব্যবসা নিবন্ধিত হয় সেগুলো অবনিবন্ধিত ব্যবসা থেকে বেশি কিছু সুবিধা ভোগ করে থাকে, এবং এই সুবিধা ভোগ করার ফলে যদি যেহেতু আইনগত কোনো ঝামেলা নেই, তাহলে মানুষ যারা ব্যবসা করবে তারা তার ব্যক্তিগত ব্যাপার সেই ব্যবসার সাথে টিকে থাকবে কি থাকবে না, এখান থেকে বের হয়ে যেতে পারবে। তাহলে আমরা এখান থেকে আজকে অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিলাম। এরপরে আমরা জানবো অংশীদারি ব্যবসার প্রকারভেদ। বিভিন্ন প্রকার অংশীদারি ব্যবসার প্রকার হতে পারে। প্রথমটি হলো সাধারণ অংশীদার, ঘুমন্ত অংশীদার, নামমাত্র অংশীদার, আপাতদৃষ্টিত অংশীদার, সীমিত অংশীদার এবং আচরণের অনুমিত অংশীদার। আমি এই অংশীদারের যে প্রকারভেদগুলো আছে তোমাদের সাথে একটু বর্ণনা করে নিচ্ছি। প্রথমটি হলো, কোন অংশীদারের দায় অসীম? এটা তোমাদের কাছে আমার প্রশ্ন, কোন অংশীদারের দায় অসীম? হ্যাঁ, সাধারণ অংশীদারের দায় অসীম। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে, যাদের দায় অসীম ও চুক্তি অনুযায়ী লাভ ক্ষতির অংশ পায়, তাকে সাধারণ অংশীদার বলে। তাহলে আমাদের প্রথমটি হলো সাধারণ অংশীদার। ছবি দেখা যাচ্ছে কিছু, অর্ডিনারি পার্টনারশিপ। এরপরে আসি, কোন অংশীদার সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না? ঘুমন্ত অংশীদার। কাকে বলে? যে অংশীদার মূলধন বিনিয়োগ করে ঝুঁকি গ্রহণ ও মুনাফা গ্রহণ করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না, তাকে ঘুমন্ত অংশীদার বলে। তাহলে আমরা দেখতে পেলাম যে মূলধন বিনিয়োগ করে, ঝুঁকি গ্রহণ করে, আবার মুনাফাও গ্রহণ করে, কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না, তাহলে সেটা ঘুমন্ত অংশীদার। ছবি দেখতে পাচ্ছি। এর 3 নম্বর, কোন অংশীদার চুক্তি অনুযায়ী লাভের অংশ গ্রহণ করে না? হ্যাঁ, ঠিকই ধরেছ, নামমাত্র অংশীদার। যে অংশীদারগণ মূলধন বিনিয়োগ করে না, ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করে না, কিন্তু চুক্তি অনুযায়ী লাভের অংশ বা নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিজের সুনাম ব্যবহারের অনুমতি দেয়, তাকে নামমাত্র অংশীদার বলে।
তাহলে আমরা নামমাত্র অংশীদার থেকে বুঝতে পারলাম যে ব্যবসা মূলধন বিনিয়োগ করবে না, পরিচালনা গ্রহণ করবে না, কিন্তু লাভের অংশের বেলা সে সুনামের জন্য সেটা যেটা বলে নামমাত্র অংশীদার হিসেবে সে থাকবে। এরপর কোন অংশীদার ব্যক্তিগত পাওনাদার হিসেবে সংযুক্ত থাকে? আপাত দৃষ্টিতে অংশীদার। যে অংশীদারগণ ব্যবসায় থেকে অবসর গ্রহণ করার পরও মূলধন উত্তোলন না করে তারা ঋণ হিসেবে ব্যবসায় জমা রাখে এবং ব্যক্তিগত পাওনাদার হিসেবে সংযুক্ত থাকে, তাকে আপাত দৃষ্টিতে অংশীদার বলে। তাহলে আমরা এই আপাত দৃষ্টিতে অংশীদারটাও দেখে নিলাম। কোন অংশীদারদের দায় ব্যবসায় নিয়োজিত মূলধনের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ? ঠিকই, সীমিত অংশীদার। চুক্তি অনুযায়ী কোন অংশীদারের দায় সীমাবদ্ধ হলে বা আইন অনুযায়ী সকল অংশীদারের সম্মতিতে কোন নাবালককে সুবিধা প্রদানের জন্য অংশীদার করা হলে তাকে সীমিত অংশীদার বলে। তাহলে আমরা এই অংশীদারটাও দেখে নিলাম। অংশীদার না হয়েও কথাবার্তা আচরণে নিজেকে কোন অংশীদার হিসেবে পরিচয় দেন? বলো। আচরণে অনুমতি অংশীদার। কোন চুক্তি যদি ব্যবসায়ের অংশীদার না হয়েও মৌখিক কথাবার্তা, লেখা বা অন্য কোনো আচরণের দ্বারা নিজেকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচিত দেন, তাকে আচরণে অনুমতি অংশীদার বলা হয়। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের যে অংশীদারি ব্যবসায়ের যে প্রকারভেদগুলো আমরা জানতে পারলাম। আজকে আমরা এখান থেকে জানতে পেরেছি অংশীদারি ব্যবসা কাকে বলে, অংশীদারি ব্যবসার মধ্যে কতজন নিবন্ধিত হতে পারে, অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম। আমরা জানতে পারলাম অংশীদারি ব্যবসার প্রকারভেদ কি কি প্রকার হতে পারে এবং এটা আলোচনাও হতে পারে। তাহলে আমরা এগুলো আজকে জানলাম। তবে আমরা এখন দেখে নিব আসলে তোমাদেরকে আমি একটু মূল্যায়ন করে দেখি তোমরা আসলে কি বুঝতে পেরেছ। মূল্যায়ন। এক মালিকানা ব্যবসা কি? এক মালিকানা ব্যবসার 5টি ক্ষেত্রের নাম বলো। এক মালিকানা ব্যবসার 3টি বৈশিষ্ট্য বলো। অংশীদারি ব্যবসা কি? অংশীদারি ব্যবসার 3টি বৈশিষ্ট্য বলো। তাহলে তোমরা এগুলো আমাকে অবশ্যই আমি বুঝতে পারছি যে তোমরা অবশ্যই চটপট উত্তর দিতে পারছো। আজকে তোমাদের বাড়ির কাজ আমি দিচ্ছি, তবে আমি আগেই বলে রাখি এই বাড়ির কাজ আমরা যারা বিশেষ শিক্ষক আছি অবশ্যই স্কুল যখন আমাদের খুলবে তখন আমাদেরকে এগুলো দেখাবে এবং আমরা তোমাদের সেই বেসিসে আমরা নাম্বারগুলো সংরক্ষণ করব। বাড়ির কাজ হচ্ছে এক মালিকানা ও অংশীদারি ব্যবসা বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে বিশাল ভূমিকা রাখছে। এর সপক্ষে তোমরা যুক্তি তুলে ধরো। আমি আজকে ভিন্ন আকৃতির একটা বাড়ির কাজ দিলাম। তোমরা হয়তো বুঝতে পারছো যে আমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে সেখানে যে আমাদের প্রয়োগ উচ্চতর দক্ষতা থাকে, সেখানে সেই আলোকেই তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের ঠিক করতে হবে। তাহলে তোমাদের বাড়ির কাজটা তোমরা দেখে নিয়েছো। আর আমি বলতে চাই যে আমাদের মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ যেই ক্লাসের অনলাইন ক্লাস ব্যবস্থা করেছে, আমরা ক্লাসগুলো নিচ্ছি এবং অবশ্যই তোমরা বাসায় সেই ক্লাসের আলোকে বাসায় পড়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে যেন তোমাদের পড়ালেখা আরো সামনে ভালো হয় সেই ব্যবস্থাই করবে। এবং সেই ধারাবাহিকতা আজকে আন্তরিক সহযোগিতার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।